নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আবারও চলে এলাম তোমাদের এই প্রিয় চ্যানেল গল্প বাক্স। আমরা দেখতে পাচ্ছি তোমরা গল্প শুনছো, কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। এমনটা করো না প্লিজ। তোমরা গল্প শোনো এবং গল্প শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না। কিন্তু আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আপনি যদি প্রাপ্তবয়স্ক না হয়ে থাকেন তাহলে আজকের গল্পটিকে স্কিপ করবেন। এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজকে আপনারা শুনতে চলেছেন সৌর শান্ত দত্তের কলমে বৈহিক পতঙ্গ। চলো তাহলে কথা না বাড়িয়ে আজকের গল্প বৈহিক পতঙ্গ শুনে নেওয়া যাক। কিরে, সয়াবিনটা তো বেশি নুন ঝাল দিয়ে মশলা দিয়ে তোর মন মতো করলাম, খা। মা একটু বিরক্ত হয়ে দিদির থালার দিকে তাকিয়ে বলল কথাটা। দিদি অনেকক্ষণ ধরেই রুটিটা নিয়ে নাড়াচাড়া করছে। ব্যাপারটা চোখ এড়ায়নি কারোরই। বাবা নেহাত গম্ভীর প্রকৃতির এবং রাশভারী মানুষ বলে এই ব্যাপারটা নিয়ে কিছু বলল না, মন দিয়ে টিভি দেখতে লাগলো। কিরে, ঝাল লাগছে নাকি খুব? একটা পান্তুয়া দেবো ফ্রিজ থেকে, তোর বাবা আজ টাটকা এনেছে। স্নিগ্ধা বুঝতে পারল দিদির এই খাবার নিয়ে নাড়াঘাটা করার জন্য বাবার কাছে বকুনি খাওয়াতে চাইছে মা, আর সেই জন্যই বাবার প্রসঙ্গটা জোর করে মিষ্টির সাথে ঢুকিয়ে দিল। কিন্তু তাতে কিছু লাভ হলো না। স্নিগ্ধাও আশা করেছিল হয়তো বাবার চোখ রাঙানি একবার দিদির কপালে জুটবে, কিন্তু বাবা কিছু বলার আগেই টিভির নিউজ চ্যানেলে একটা যুবতী মেয়ের কিশোর প্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার খবর সবিস্তারে বর্ণনা দেওয়া আরম্ভ করলো। সঙ্গে সঙ্গে চ্যানেলটা পাল্টে দিল বাবা। কোনো রকম কুরুচিকর জিনিস তিনি মেয়েদের সামনে বরদাস্ত করবেন না। এই স্কুল লাইফে কত ইয়ার্কি সহ্য করতে হয়েছে ওকে আর ওর দিদি সুমিতাকে। জীবনে ওরা ওদের বাবার সাথে একটাই সিনেমা দেখতে গেছে, তাও আবার চাঁদের পাহাড়। চ্যানেল চেঞ্জ করে পরের চ্যানেলে দিতেও সেই একই খবর। বিরক্ত হয়ে বাবা মুখে একটা শব্দ করে চ্যানেলটা চেঞ্জ করে সিরিয়ালে দিল, এবং দিতেই পরিচিত স্বর এবং ননদের চিরপরিচিত চিবিয়ে চিবিয়ে শয়তানি কথাগুলো কানে যেতেই মা যেন হাতে সঞ্জীবনী পেল। দিদিকে বেমালুম ভুলেই গিয়ে বাবার দিকে তাকিয়ে ডাইনিং এর চেয়ারটা টিভির দিকে ঘুরোতে ঘুরোতে বলল, এই একটু সাউন্ডটা দাও না। ওই কালকের এপিসোডটা তো দেখতেই পেলাম না। যমুনার মাথায় ওই স্টেজ লাইটটা পড়ার পর হড়বড় হড়বড় করে নিজের মনেই বলতে লাগলো মা। কিন্তু মায়ের মুখে আজগুবি সিরিয়ালগুলো নিয়ে অত সিরিয়াস কথা শুনে পিক করে হেসে ফেললো স্নিগ্ধা। হেসেই দিদির দিকে তাকাতে অবাক হয়ে গেল। এ কি, দিদি এরকম করছে কেন? দাঁত দিয়ে ঠোঁটটা চেপে ধরেছে জোরে, জিভ কামড়ে ফেললো নাকি? না না, ওসব নয়। ওই তো চোখগুলো কেমন ছলছল করছে, আঙুল দিয়ে বারবার আঁচড় কাটছে টেবিল ক্লথটায়। কিছু তো একটা হয়েছে দিদির। স্নিগ্ধা ভেবেছিল যতক্ষণ না দিদি নিজে থেকে কথা বলছে ততক্ষণ শুধু শুধু আজ কত বাজে ব্যবহার করলো ওর সাথে। তখন খাবার আগে দিদির মোবাইলটায় ইউটিউবটা ঘাঁটছিল। হঠাৎ করে নোটিফিকেশন এলো, হররস্কোপ চ্যানেলের গল্পের প্রিমিয়ার স্টার্ট হয়েছে। সোয়াইপ ডাউন করতে যাওয়ার সঙ্গে সঙ্গেই হোয়াটসঅ্যাপেও কিছু একটা মেসেজ এলো। দিদির ফোনটায় ভালো টাচ নেয় না, তাই ইউটিউবটা ক্লিক করতে গিয়ে হাত পড়লো হোয়াটসঅ্যাপ মেসেজটায়। আর ও কিছু বোঝার আগেই দিদি ঘরে ঢুকছিল। পর্দাটা সরিয়ে ওর হাতে ফোনটা দেখতে পেয়ে দ্রুত গতিতে ছুটে এসে হাত থেকে কেড়ে নিল ওটা। তারপর ঠাস করে একটা গালে চড় মেরে বলল, এই প্রাইভেসি বুঝিস না? কি হতো আমার ফোনটা ছোকছোক? যা বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গিয়েছিল স্নিগ্ধা। শোন, কোনোদিন যদি আমার মোবাইলে। কথাটা শেষ না করে হাতে মোবাইলটা নিয়ে ছুটে চলে গেল ছাদের দিকে। প্রথমটায় হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু ঘোরটা কাটতেই ওর ফর্সা ডাগর মুখটায় নাকের পাটা লাল হয়ে ফুলে উঠল, আর এক রাশ অভিমান চোখের কোণ দিয়ে বেরিয়ে এসে বিছানার চাদরটাকে ভিজিয়ে দিল। তবে হ্যাঁ, ঘরটা ভেতর থেকে বন্ধ না করে ওই ফোনটা ঘাঁটা ঠিক হয়নি একদমই। আসলে বাড়ির কেউ এই ফোনটার ব্যাপারে জানে না। দিদি ইউনিভার্সিটির পড়া শেষে পিএইচডি করা যখন শুরু করলো, আর স্নিগ্ধা যখন কলেজ টপার হয়ে সেকেন্ড ইয়ারে উঠলো, তখন দুজন মিলে বাবাকে অনেক জপিয়ে জাপিয়ে একটা ফোনের ব্যবস্থা করে। কিন্তু বাবা প্রত্যেক সকালে এক হাতে লিকার চা আর অন্য হাতে সেই ফোনটাকে নিয়ে সভ্য সাচির মতো আদ্য পান্ত চেক করেন। সুতরাং দিদির কিছু জমানো টাকা, ওর একটা লিটল ম্যাগাজিনে কবিতা লিখে পাওয়া কিছু টাকা দিয়ে লুকিয়ে কেনা এই ফোন। আসলে এই ফোনটার দরকার হয়তো ছিল না, বাবার রোজ ফোন চেকেও দিদির বা ওর কোনো আপত্তি ছিল না, কিন্তু পিএইচডি শুরুর 3 মাস পর থেকেই
সুবর্ণদার সঙ্গে। আমি উঠলাম। হঠাৎ ওদের সবাইকে অবাক করে দিয়ে দিদি উঠে পড়ল। কোনোদিন এরকম করে না ও। রোজ খাওয়া শেষে মায়ের হাতে হাতে ওদের থালাগুলো, কিন্তু আজ হুট করে উঠে পড়ে। থালাটা টেবিলেই ফেলে রেখে ডাইনিং টেবিলের চেয়ারটা টেবিলের গায়ে ঠেসাতে ঠেসাতে বলল দিদি। বেসিনে মুখটা আলোর গতিবেগে ধুয়ে নিল। মাত্র একটা রুটি? মায়ের কথা শেষ হওয়ার আগেই মুখটা তোয়ালেতে মুছে বেডরুমের পর্দাটা সরিয়ে ঢুকতে ঢুকতে দরজাটা দরাম করে বন্ধ করে দিল। এত জোরেই সেটা বন্ধ করলো যে বাবাও রীতিমতো বিরক্ত হয়ে উঠল। বর্জ নির্ঘোষ গলায় মায়ের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে নাকি বলো তো? এখন কিছু বলি না বলে কি মাথায় চেপে বসেছে নাকি? নাকি এম এ স্কুল মাস্টার বাবাকে টপকে পিএইচডি করছে বলে এই ধরনের অসভ্যতাগুলো শিখছে? গ্লাসের জলটা অভ্যেস মতো হাতে অল্প ঢালতে ঢালতে মায়ের চোখের দিকে তাকিয়ে বললেন, তখনই বলেছিলাম মেয়ে কলেজ অব্দি পড়েছে, শখ ছিল মাস্টার্স করেছে, ঠিক আছে, এবার একটু ঘরে থাকুক, ঘরের কাজ করুক, তারপর ভালো মতো ছেলের সাথে। কথাটা শেষ না করতেই তিক্ততায় মুখটা বিকৃত করে বললেন, কিন্তু না, ওকে পিএইচডি করতে হবে। তাও ঠিক আছে, করুক, একজন শিক্ষক হয়ে পড়াশোনায় বাধা দেব না, কিন্তু কোন স্তরে নামাচ্ছে নিজেকে? কদিন ধরেই আমার চোখে অনেক রকম পরিবর্তন চোখে পড়ছে। তার মেয়ে তো বড় হয়েছে একটু নাকি? শোনো, ছেলে মেয়ে চড়িয়ে আমাদের রোজগার, ঠিক আছে? এই বয়সী ছেলে মেয়েদের কখন কি লক্ষণ দেখা দেয় আমি ভালোই জানি। তারপর স্নিগ্ধার চোখের দিকে তাকিয়ে রক্ত জল করা গলায় বললেন, শোন, দিদিকে বলে দিবি তোর দিদি আমাকে ভালো করেই চেনে। এই বয়সেও আমি যদি গায়ে হাত তুলি গায়ের চামড়া ছাড়িয়ে নেব। দরাম করে চেয়ারটা টেবিলে ঠেসিয়ে উঠে গেলেন বাবা। হতভম্ব হয়ে দুজনে দুজনের দিকে তাকিয়ে বসে রইল। কিছু সময় বাদে মা টেবিল থেকে থালাগুলো তুলে রান্নাঘরের দিকে চলে গেল। বিমুড়ের মতো খানিকক্ষণ বসে থেকে হাতটা ধোবার জন্য এগিয়ে গেল বেসিনের দিকে। ব্রাশে পেস্টটা লাগাতে লাগাতে ওর হঠাৎ মনে পড়ল, যখন দিদির হোয়াটসঅ্যাপটায় হাত পড়ে গিয়েছিল অ্যাপটা ওপেন হতেই স্বাভাবিকভাবেই ব্যাক করে যাচ্ছিল, কিন্তু তখনই দিদি। ওর হঠাৎ আয়নায় নিজের দিকে তাকিয়ে থাকতে থাকতে মনে পড়ল হোয়াটসঅ্যাপটা লক ছিল। ঘরের ফ্যানটা পাঁচে দেওয়া আছে, ফলে ফোনটা একেবারে কানের কাছে ধরে আছে সুমিতা। কান্নায় ভেঙে পড়া সুমিতা কান্নার দমকটা সামলাতে সামলাতে বলল, কেন এমন করলে সুবর্ণদা? কেন? আমি তো তোমাকে ভালোবেসেছিলে তাই তো? সাপের মতো হিস হিসিয়ে বলে উঠল মোবাইলের অপর প্রান্তে থাকা মানুষটা। তারপর একটা শয়তানি হাসি দিয়ে বলল, বিশেষ করে আমি তোমাকে খুব ভালোবেসেছিলাম। কেন তোমার মনে হয়নি না আমার কাছে কিন্তু প্রমাণ আছে? দেখবে দেখবে, দাঁড়াও। হায়নার মতো একটা হিস হিসে চাপা হাসি দিয়ে বলল সেই লোকটা। এবং লোকটার হাসি শেষ হওয়ার আগেই সুমিতার ফোনটায় একটা মৃদু ভাইব্রেশন হলো। থরথর করে ভূতগ্রস্তের মতো পপ ডাউন করতেই সুমিতা দেখল সুবর্ণ রায়ের কাছ থেকে একটা ভিডিও ফাইল এসেছে। আবার আবার তবে আগের ভিডিওগুলোর থেকে এটাই পার্থক্য আছে, এটা কোনো ভিডিও ক্লিপিংস নয়, একটা ভিডিও ফাইল। সুমিতা বিস্ফারিত চোখে পড়ল সেই ফাইলটার একটা নামও আছে, লিখড এমএমএস অফ কলেজ গার্ল উইথ। আর পড়তে পারলো না সুমিতা, আর সত্যি সে পারছে না। কি হলো বেবি, চুপ করে গেলে কেন? একটা নকল আদুরে গলার সাথে শয়তানি আভাস স্পষ্ট বুঝতে পারল সুমিতা। ইউ নো না, আই লাভ ইউ। তাই তো আমি চাই আমার সুমিকে সকলে ভালো করে দেখতে পাক। তাই তো নিজেকে এডিট করে বাদ দিয়ে তোমার উপরে ফোকাস। একটা অদ্ভুত বিকারগ্রস্তের মতো বলল ফোনের ওই পাশে থাকা মানুষটা, বা বলা ভালো ফোনের অপর প্রান্তে থাকা রিং মাস্টার। উন্মাদের মতো মনে মনে বলল, এভাবে এভাবে ঠকালো সুবর্ণদা, যাকে সে নিজের সবটুকু দিয়ে, সবটুকু বলতে একটা মেয়ের সর্বাধিক একটা পুরুষ, একটা ভালোবাসার মানুষকে যা দেওয়ার থাকে তাই দিয়েছে ও সুবর্ণকে, কোনো দ্বিধা ছাড়া। উন্মাদের মতো আবল তাবল ভেবে চলা সুমিতার ঘোর কাটল সুবর্ণর কথাতে। এই দুটো পর্ন সাইট চেক করলাম, বুঝলে? ভিউজের উপর মাত্র $0.2 পার্থক্য। আচ্ছা তুমি বলো তো কোনটা আপলোড করবো? তুমি বলো না প্লিজ। সুবর্ণদা, যতই হোক ভিডিওটা তোমার, আফটার অল ইউ আর দ্য মেইন স্পাইসি ডিশ অফ দ্য ভিডিও। তাই তোমার অনুমতি নেওয়াটা তো আমার নৈতিক কর্তব্য, তাই না তুমি? আবারও একটা অদ্ভুত হাসি দিল সুবর্ণ। যত সময় যাচ্ছে
সুমিতা যেন তত অবাক হচ্ছে। এই তো তার সেই চেনা হাসি খুশি স্মার্ট সুবর্ণ নয়। তবে আই থিঙ্ক যেটাতে ভিউজ বেশি সেটাই ভালো, তাই না? কেন করছো এরকম তুমি? যাও আমার কাছে। এর থেকে তো আমাকে তখন শেষ করে দিতে। তোমার কাছে আমি বেশি কিছু চেয়েছি কোনোদিন? বলো। কপট একটা অভিমান যেন খেলে যাচ্ছে সুবর্ণর গলায়। কত বড় শয়তানি লোকটা। আমি জাস্ট কিছু চাই না। দেখো সুমিতা, আই রিয়েলি লাভ ইউ। কথাটা শেষ করি ফোনের স্ক্রিনের উপর একটা শব্দ করে চুমু খেলো সুবর্ণ। ঘৃণায় গা গুলিয়ে উঠল সুমিতার। অথচ এই চুম্বনই কতবার তার শরীরে শিহরণ তুলেছে। ঘৃণায় এক মুহূর্তের জন্য তার মনে হলো এ কোনো চুম্বন নয়, কোনো পতিতাকে ভোগ করে তার বাবু শেষবারের মতো তৃপ্তির পূর্বে মুখে যে এক রাশ থুতু নিক্ষেপ করে, একটা জান্তব ক্ষুধার্ত পশুর মতো। এ যেন ঠিক সেরকম। মাই ডিয়ার সুমি, তোমাকে আমি 3টে অপশন দিচ্ছি। সাপের চেরা জীব আর র্যাটেল স্নেকের হাড় হিম করা ঝুনঝুনির মতো শব্দ উঠে এলো সুবর্ণর কণ্ঠ থেকে। কি 3টে অপশন? কথাটা বলি সুমিতা বুঝতে পারল তার গলা বিভৎস আতঙ্কে এবং আরো বড় কোনো আঘাত পাওয়ার অশুভ আশঙ্কায় কেঁপে গেল। গুড গার্ল। প্রথমত, কথাটা শেষ না করে কি যেন একটা মনে পড়ার ভঙ্গিতে সুবর্ণ বলল, এই তোমাকে একটা কথা তো বলাই হয়নি। এই ডিসেম্বরে আমার বিয়ে ঠিক হয়েছে। ফাইনাল ও শিট, তোমাকে জানাতে একটু মনেই নেই। তুমি আসবে তো? সুবর্ণদা। কান্না যেন বাঁধ মারল না সুমিতা। এত বড় সর্বনাশ তার করতে পারলো এই লোকটা। এই শোনো না, আফটার আমার বিয়ে মানে আর ধরো তোমার সাথে হয় না তো, সো বিফোর মাই ম্যারেজ আই ওয়ান্ট টু কমিট অ্যাগেন, প্লিজ। একরাশ ঘেন্না যেন বমি হয়ে উঠে আসতে চাইলো সুমিতার ভেতর থেকে। আর কোনো কিছুই তার কানে ঢুকছে না। তার শুধু মনে পড়ছে কালকের কথা। মাত্র একটা সূর্যাস্ত তার জীবনকে এমন এক খাদের সীমানায় দাঁড় করিয়েছে যেখানে উপায় শুধু একটাই, ঝাঁপ। কাল সকাল 9টার সময় সুমিতা বসে ল্যাপটপের রিসার্চ পেপারের ডকুমেন্ট ফাইলটা চেক করছিল। হঠাৎ সুবর্ণর মেসেজ। গুড মর্নিং ম্যাডাম। হেসে ফেলল। এত বদমাশ না ছেলেটা, সবসময় খালি দুষ্টুমি আদর করে ম্যাডাম বলে ডাকা। মনে মনে হাসতে হাসতে রিপ্লাই দিল, গুড মর্নিং সুবর্ণদা, কি করছো? এই তো তোমার কথাই ভাবছি। সঙ্গে সঙ্গে উত্তর এলো। এই একটা কথাই তাকে তোল পার করে দেয়। উত্তাপ ভরা এই শহর প্রান্তেও এক ঝলক ঠান্ডা বাতাস এনে দেয়। ইউনিভার্সিটির মেয়েদের ক্রাশ, তার প্রজেক্ট গাইড বছর 29-এর সুঠাম গঠনের সুবর্ণ রায় কিনা শুধু তাকে ভালোবাসে, শুধু তার কথা ভাবে। আজ একবার দেখা করতে পারবে? সুমিতা মনে মনে লজ্জায় রাঙা হয়ে উঠল। উত্তর দিল, কোথায়? উত্তরটা যদিও তার জানা। এই তো আমার বাড়িতে। আসলে ঘর গোছাচ্ছিলাম বুঝলে, হঠাৎ ধুলো ঝেড়ে একটা 19 শতকের কলকাতার বাবু কালচারের উপর একটা মাস্টারপিস বই পেলাম। তুমি এলে একসাথে একটা ব্রিফ স্যাম্পল। বাড়িতে যেতে বলা শুনে সুমিতা একটু অবাকই হয়ে গেল। এর আগে যখনই দেখা করেছে সেটা হয় প্রিন্সেপ ঘাট নয়তো রবীন্দ্র সরোবর, দুটোর মধ্যে একটা। এবারেও সেরকমই কিছু একটা ভেবেছিল, কিন্তু ভাবনা শেষ হওয়ার আগেই আবার একটা মেসেজ ঢুকলো। স্যাম্পল আর তার সাথে কথা শেষে ডট ডট দেখে সুমিতা বুঝলো দুষ্টুটা আর কিছু বলতে চায়। তাই একটা থিঙ্কিং ইমোজি দিয়ে জিজ্ঞেস করলো, আর 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 সুমি ম্যাডামকে একটু। অসভ্য একটা। আচ্ছা শোনো, 11টার দিকে যাচ্ছি। সুবর্ণ কালো কালারটা খুব পছন্দ করে, তাই কালো সালোয়ারটা স্নান করে পরে নিল সুমিতা। আচ্ছা, তখন যদিও জানতো মানুষটা এতটা খারাপ, তাহলে কি ও না গিয়ে চলে আসতো, বিছানায় মুখ গুজে কাঁদতো, ভাবতো কি করে এরকম একটা ভুল মানুষকে সে বেছে নিয়েছে? তাও মনে হয় পারতো না। ওর এই বাবার চোখ রাঙানির গুমোট পরিবেশে বেড়ে ওঠার মধ্যে কখন যে সেই স্কুল লাইফটা কেটে গিয়েছে বুঝতেই পারেনি। কিন্তু এই গুমোটের মধ্যেও একটা দমকা কাল বৈশাখীর মতো জীবনে এসেছিল তার প্রজেক্ট গাইড সুবর্ণ রায়। কিছুটা আকস্মিকভাবেই বইটা পড়তে পড়তেই হঠাৎ ওর পাশটায় আরো এগিয়ে এসেছিল সুবর্ণ। সুমিতা বুঝতে পারছিল এটা ঝড়ের আগের পূর্বাভাস। সুমিতা সুবর্ণর দিকে তাকিয়ে মৃদু একটু হাসতে গেল। দেখল সুবর্ণ এক গভীর দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে। কি হলো?
সুবর্ণ কোনো উত্তর দিল না, শুধু ওর দিকে তাকিয়ে থাকা অবস্থাতেই বইটা বন্ধ করে দিল। 500 পাতার মোটা বাঁধানো বইয়ের বন্ধ হওয়া ধপ করে শব্দটার প্রতিধ্বনি জানান দিতে লাগলো এখন এই ফ্ল্যাটে আর কেউ নেই। সুবর্ণ তার কাছে এগিয়ে এসেছে, তার গালটা 2 হাতের মধ্যে ধরে আদুরে গলায় বলল, বই তো অনেক পড়া হলো, এরপর? এরপর ইঙ্গিতটা কিছুটা আলো আঁধারির মতো ঠেকলো সুমিতার কাছে। সে ভেবেছিল হয়তো একটা হঠাৎ করে জড়িয়ে ধরা কিংবা একটা চুম্বনের কথা হয়তো সুবর্ণ বলছে, যেটা সে মাঝে মাঝেই লাইব্রেরির ধুলো জমা আলমারি আর বইয়ের পুরনো গন্ধের মাঝে করে থাকে। তবুও স্বাভাবিক নারী প্রবৃত্তিতে সে মৃদু আপত্তি আবার প্রশ্রয় সুরে বলল, ওসব কি দরকার, আসো না, তোমার সাথে অনেক দিন গল্প। কথাটা শেষ হওয়ার আগেই সুবর্ণ এগিয়ে এলো তার দিকে, তারপর ঝাপটে ধরল সুমিতাকে। তার হাত সর্পিল গতিতে ধীরে, খুব ধীরে ধরতে লাগলো ওকে। প্রথমটায় আপত্তি না করলেও মিনিট খানেক বাদেই বুঝতে পারলো সুবর্ণর হাত আর তার নিয়ন্ত্রণে নেই। এই কি করছো, ছাড়ো। শরীরের বিভিন্ন স্থানে অবাধ বিচরণ সেই হাতের। প্রতিরোধের চেষ্টা করলো সুমিতা, কিন্তু তার মনের গোপন ঘরে থাকা সাপদ তার বুকে মৃদু আঁচড় কেটে জানান দিল খুব বেশিক্ষণ হিমশৈল জমাট থাকতে পারবে না, গোলে তাকিয়ে যেতেই হবে। মানুষ অনেক সময় নেশা না করেও সব থেকে বেশি নেশাগ্রস্ত হয়ে পড়ে। সুমিতার মনে হলো সেটাই হয়তো তার সাথে হয়েছে। সুবর্ণ যদি বাকি পুরুষদের মতো তার উপর হামলে পড়তো তাহলে সুমিতা পারত ওকে প্রতিরোধ করতে, কিন্তু সুবর্ণর খুব খুব ধীরে জড়িয়ে ধরা হাত, গভীর নিঃশ্বাস যেন তাকে আচ্ছন্ন করে দিল। কি করছো এসব? দেখো দেখো সুবর্ণদা, এর থেকে বেশি কিছু না, প্লিজ। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কিন্তু তা বলে এখন ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বুঝতে পারলো ও। তাই সুবর্ণর ওর বুকের উপর নেমে আসা মুখটা জোর করে সরিয়ে দিয়ে বলল এই কথাগুলো, আমি কি তোমাকে ভালোবাসি না? কিন্তু কিন্তু তাহলে প্লিজ প্লিজ আজকে আটকেও না। সুবর্ণ তাকালো ওর চোখের দিকে, কি গভীর সে দৃষ্টি। আর কিছু সেরকম ভালোভাবে মনে নেই সুমিতার, শুধু এটাই মনে পড়ে জীবনের সব থেকে সুখকর আর অভিশপ্ত মুহূর্ত ছিল সেগুলো। ঝড় শেষ হওয়ার পর যখন সব থেমে গেল, বুকের উপর চাদরটা টেনে দিতে দিতে সুবর্ণ বলল, একটু রেস্ট নাও, আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। সুমিতা কোনো উত্তর দেয়নি, শুধু উল্টো দিকে মুখ ফিরিয়ে চোখের জল লুকোনোর জন্য ঘাড় নেড়েছিল। সুবর্ণ যখন ওয়াশরুমে গেল, মুখটা ঘুরিয়ে ওর যাওয়ার দিকেই তাকিয়েছিল সুমিতা। এত ভালোবাসে তাকে সুবর্ণ, এতটা। যখন ফ্ল্যাট থেকে বেরিয়ে ট্যাক্সিতে চাপতে যাচ্ছিল, ট্যাক্সিওয়ালাকে যাওয়ার রাস্তা সব বুঝিয়ে সুমিতার দিকে তাকিয়ে ঠোঁটের কোণে একটা অন্যরকম হাসি নিয়ে সুবর্ণ বলেছিল, রাত 11টায় অন থেকো, কিন্তু একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওয়েট ম্যাডাম। হাতটা নেড়ে বলল সুবর্ণ। গাড়িতে আসাকালীন কিংবা বাড়িতে এসেও সুমিতার বুক যেন আনন্দে ঢিপঢিপ করছিল। এই মানুষটা শুধু তার, শুধুই তার। দুষ্টটা নিশ্চয়ই এতদিনে লজ্জা ভুলে ওকে অফিসিয়ালি প্রপোজ করবে, নিজের মনের মধ্যেই ভেবে ঠিক করে হেসে ফেলল সুমিতা। এরপরেও আবার লজ্জা। রাত্রি 11টা 5 ও অন হলো। আজ দাদাগিরিতে বাচ্চাদের একটা শো ছিল, দেখতে দেখতে 11টা বেজে গেল। বাচ্চাগুলো কি পাকা, কিন্তু কি কিউট। বাবা মাদের ঝগড়া নিয়ে কেমন সবার সামনে সব কিছু বলে দিচ্ছে। সুবর্ণটাও ওই রকম শিশুর মতোই। ফোনটায় হালকা ভাইব্রেট করে মেসেজ এলো। সুবর্ণ পাঠিয়েছে একটা ভিডিও ফাইল। সুমিতা প্রথমে ভাবলো কোনো ফানি শর্ট ভিডিও বা কোনো রিলস বা ওই রকম কিছু একটা হবে। ওর হোয়াটসঅ্যাপে অটো ডাউনলোডটা অফ করা রয়েছে, তাই ম্যানুয়ালি ডাউনলোড করতে হয়। সুমিতা পড়ল মহা ঝঞ্ঝাটে। ডাউনলোড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভিডিওটার থাম্বনেল কিছুই বোঝা যাচ্ছে না, স্বাভাবিকভাবেই ব্লাড টাইপের। সুমিতা তাই ভিডিওটা ডাউনলোড করতে দিল। 27 MBর একটা ক্লিপ। সুমিতা ষষ্ঠ ইন্দ্রিয় কোনো অজ্ঞাত কারণে বুকের এক পাশ থেকে অপর পাশে একটা শীষের বল গড়িয়ে দিতে লাগলো। আজকে দুপুরের ঘটনা। রিলস তো 15 সেকেন্ডের হয়, তাহলে তো 7 থেকে 8 MB সাইজের হবে, কিন্তু এটা
একটা মেসেজও করলো, কিন্তু নেট এতটাই স্লো যে যতক্ষণ না ভিডিওটা ডাউনলোড হচ্ছে মেসেজের গায়ে সে ঘড়ির কাঁটা হয়েই থাকবে। সবুজ চাকাটা ঘুরেই যাচ্ছে ক্রমাগত। সময়ও যেন কোনো অজ্ঞাত কারণে ঝিম মেরে চুপ করে আছে বলে মনে হলো সুমিতার। সে একটা গান আছে না, যখন সময় থমকে দাঁড়ায়। কিসব ভাবছে ওর পাশে ওর বোনটা অঘরে ঘুমোচ্ছে। সারাদিন ওই একটা লিটল ম্যাগাজিনের কবিতা ওয়ার্কশপে রোদে কাটিয়ে মুখটা এতটুকু হয়ে গিয়েছে। মাথার চুলটায় একবার হাত বুলিয়ে আদর করে দিল বোনটাকে। ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারে উঠেও এখন সেই দিদির কাছে হাম্পি না খেয়ে বেরোবে না ঘর থেকে। মাথার চুলগুলোতে হাত বোলাতে বোলাতে ভাবছিল সুমিতা। হঠাৎ ভিডিওটা ডাউনলোড হয়েছে কিনা দেখাবার জন্য স্ক্রিনের দিকে তাকালো এবং কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটে গেল একসাথে। ভিডিওটা ডাউনলোড হলো, মেসেজটাও ডেলিভার্ড হলো এবং সিন হওয়ার আগেই সুবর্ণর প্রোফাইল পিকচার ব্ল্যাক হয়ে গেল। কিন্তু না, এতগুলো ঘটনাও তাকে অবাক করলো না। সে চরম বিস্ময়ে আতঙ্কে দেখল ভিডিওর ফার্স্ট সিনটা সুবর্ণর ঘরে, বলা ভালো সুবর্ণর বেডরুমের কোনো অল্প উঁচু কিছু জায়গা থেকে ভিডিওটা রেকর্ড করা হয়েছে। হয়তো কোনো ফুলদানির আড়াল থেকে, বা সুমিতার মনটা যেন বিভৎস কিছু দেখার আতঙ্কে গুটিয়ে গেল। ভুল করেছে সে, চরম ভুল। থরথর করে কেঁপে ওঠে সুমিতার শরীর। তার কান দিয়ে যেন আগুনের হলকা প্রবেশ করছে তার ভিতরে, জ্বালা করছে তার চোখ। হঠাৎ পাশে শুয়ে থাকা স্নিগ্ধা ঘুমের মধ্যে কিছু একটা বলে উঠল। তারপর বকতে বকতে সুমিতার পাশ বালিশটা নিয়ে পাশ ফিরল। থতমত খেয়ে ভয় ফোনটা অফ করে বুকের মধ্যে চেপে ঘুমের ভান করে চোখ বুঝল। প্রত্যেকটা মুহূর্ত যেন ওর শরীরের প্রত্যেকটা স্নায়ুতন্ত্রে পিন ফোটাচ্ছে একটা একটা করে। নিজেকে কেমন যেন সেই জাল্লিকাট্টুর প্রাণীগুলোর মতো মনে হচ্ছে, অসহায়, বোবা। সুমিতা বুঝতে পারল ওর বুকটা হাঁপুড়ের মতো ওঠানামা করছে। স্নিগ্ধা মনে হয় আবার সেই গভীর ঘুমে আচ্ছন্ন, তাই ঘুমের ঘরেই আবারও কিছু বলল, তবে আবার চুপ করে গভীর নিদ্রায় বিলীন হয়ে গেল। ফোনটা আবার বুক থেকে তুলে মুখের কাছে আনলো। নাইট ড্রেসের বুকের কাছটার বোতামগুলো সবকটাই খোলা ছিল, ফলে সেখানে এখন ঠান্ডা শিশিরের অনুভূতিতে বুঝতে পারলো ওর গোটা শরীরের সাথে বুকটাও ভিজে গিয়েছে। স্ক্রিনটা ওপেন করে ব্রাইটনেসটা কমানোর জন্য যখন ট্র্যাক করতে গেল, সেন্সটা নিল না, পিছলে গেল আঙুলটা। ঘামে ফোনের স্ক্রিনটা ভিজে গিয়েছে একদম। স্ক্রিনটা একবার গায়ের জামাটায় মুছে ভূতগ্রস্তের মতো চালালো ভিডিওটা। ফোনটা সাইলেন্ট ছিল, তাই বোবা চলমান চিত্রগুলোয় সুমিতা বেমোহের মতো দেখে যেতে লাগলো তার প্রতিরোধ থেমে চরম আবেগঘন মুহূর্তগুলো। সবই ধরা আছে ভিডিওটায়। ভিডিওটা এমনই ভাবে উঠেছে যাতে সুমিতার সম্পূর্ণ নগ্ন দেহ, মুখ স্পষ্ট বোঝা যায়, কিন্তু সুবর্ণ শরীরের শুধুমাত্র নিম্ন অংশই দেখা যাচ্ছে, মুখটা নয়। হঠাৎ করে ফোনটা একটা হালকা ভাইব্রেট করলো। একটা আননোন নাম্বার থেকে মেসেজ। কি বেবি, কেমন লাগলো সারপ্রাইজটা? একটা বিকল হয়ে যাওয়া যন্ত্রের মতো কাঁপতে লাগলো সুমিতা। এভাবে ঠকে গেল। ফোনটা হাতে নিয়ে আর মাথার পাশের টেবিল থেকে হেডফোনটা নিয়ে উন্মাদের মতো চলে গেল বাথরুমে। কল করলো সুবর্ণকে। কলটা বারবার যান্ত্রিক শব্দ করে কেটে যেতে লাগলো। নিজেকে বড় অসহায়, বড় বোকা মনে হতে লাগলো ওর। তবুও নিজেকে কিছুটা শান্ত করে ওই আননোন নাম্বারটা মেসেজ করলো। কেন এমন করছো সুবর্ণদা? উল্টো দিক থেকে কোনো উত্তর প্রথমে এলো না। সুমিতা আবার পাগলের মতো কল করতে লাগলো সুবর্ণকে। অবশেষে 12-10 চেষ্টায় ফোনটা ধরলো সুবর্ণ। কি ডার্লিং, এতবার ফোন করছো কেন? তুমি ড্রিঙ্ক করেছো? নিজের সাথে ঘটা প্রবঞ্চনা ভুলে গিয়ে এক মুহূর্তের জন্য আবারও কাছের মানুষটাকে যেমন করে শাসন করে কিংবা তার অধঃপতনে যেমন ভাবে কষ্ট পায়, সেটাই পেল সুমিতা। সঙ্গে সঙ্গে কান্না পেয়ে গেল। তার এত ভালোবাসার এই প্রতিদান পেল শেষে গিয়ে। কেন, ভিডিওটা ভালো হয়নি? গ্লাসে একটা চুমুক দিয়ে ধরা গলায় প্রশ্ন করলো সুবর্ণ। সুমিতা কিছু বলতে না পেরে ফুঁপিয়ে উঠল। সেটাকে কোনো রকম গ্রাহ্য না করে ফোনের ওপাশ থেকে সুবর্ণ শয়তানের মতো আদুরে গলায় বলতে থাকলো, শোনো না, দেখো ভিডিওটা জাস্ট তোমাকে একটু, আমি কি আমার সুমিকে হার্ট করতে পারি বলো? আমি শুধু চাই যে আমাকে যেভাবে আদর করলে সেভাবে আমার বন্ধুদের জাস্ট একটা গ্রুপ নেক্সট উইকে আসছে, তাদেরকেও একটু ওই এই ফোনটা রাখছি বুঝলে। স্মিতা এসে গেছে, 5000 পে করলাম ফর ওয়ান নাইট। তুমি তো বলো এভরি মোমেন্ট ইজ প্রেশিয়াস, তাই না?
সরি গো, অ্যাকচুয়ালি তোমার ওই পুতু পুতু প্লেটোনিক লাভ আমার না ঠিক পোষায় না। আচ্ছা তাহলে দেখি, এখন নেটটা তো স্লো আছে, কাল সকালের মধ্যে আই উইল আপলোড ইট অন পর্নহাব। ওকে, ডোন্ট ওয়ারি। অ্যান্ড সুবর্ণ সাপের বিন ধরার মতো গলায় কথাগুলো শেষ করার আগেই ফোনটা কেটে দিল সুমিতা। অনেক কাজ এখন তার বাকি, অনেক হিসেব বোঝা বাকি। ফোনটাকে নিয়ে ও বেরিয়ে এলো বাথরুম থেকে। বিছানায় অঘরে ঘুমোচ্ছে বোনটা। কিছুক্ষণ ওর দিকেই তাকিয়ে রইল। বুঝতে পারল চোখের কোণ থেকে বেরিয়ে আসা অশ্রুকণা ঝাপসা করে দিচ্ছে ওর সামনে দৃশ্যপট। না, সময় নষ্ট করলে হবে না, অনেক কিছু তাকে রাত শেষ হওয়ার আগে করতে হবে। চোখটা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে নিল সুমিতা। তারপর এগিয়ে গেল বুক শেলফের দিকে। ফোনটাকে সুইচ অফ করে একটা মোটা বই বার করলো, ভরে দিল তার ভিতর। তারপর সযত্নে আবার রেখে দিল বইটাকে তার নির্দিষ্ট স্থানে। ছোট বোনটা আবার কিছু একটা বলে উঠল ঘুমের ঘরে। পিছন ঘুরে একবার হাসলো সুমিতা। তারপর বোনের কাছে গিয়ে মাথায় একটা আলতো করে চুমু খেয়ে পড়ল। এতদিন তুই যাবার সময় হাম্পি চাইতিস, আজ আমি যাবার সময়। কথাটা শেষ করতে পারলো না ও। গলাটা বুঝে এলো। টেবিলে পড়ে থাকা ল্যাপটপটা হাতে নিয়ে এগিয়ে গেল বাথরুমের দিকে। এখন ল্যাপটপ অন করলে আলোতে স্নিগ্ধা জেগে যেতে পারে। ও এখন জাগলে চলবে না, অনেক কথা তাকে এখন বলে যেতে হবে। কোনো চিঠি বা অন্য কিছু রেখে গেলে হবে না। যদি কোনো রকম ঝামেলা হয় তবে স্নিগ্ধার কাজ অব্দি কথাগুলো পৌঁছবে না। তাই ল্যাপটপটা ওপেন করে বাথরুমে ঢুকতে গিয়েও ঢুকলো না। আর ভুল করলে চলবে না, একটা ভুলের এত বড় মাসুল ওকে দিতে হচ্ছে। এবার আর ভুল করলে নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। ল্যাপটপটা নিয়ে ধীর পায়ে চলে এলো ছাদের সিঁড়িতে। সিঁড়িতে ল্যাপটপটা নামিয়ে রেখে অত্যন্ত সতর্কভাবে ছাদের কপাটটা খুলল। একটা মৃদু ক্যাচ করে শব্দ হলো, আর সঙ্গে সঙ্গে পাড়ার কুকুরগুলো কোনো একটা কারণে চিৎকার করে উঠল। চাপা পড়ে গেল শব্দটা। দরজাটা এমনই অদ্ভুত যে শুধুমাত্র খোলার সময় কবজাটা ওরকম শব্দ করে। নিঃশ্বাস বন্ধ করে ধীরে ধীরে কপাটটা ছাদের দিক থেকে লাগালো। তারপর ছাদের একটা রডের সিঁড়ি ধরে উঠে গেল সব থেকে ওপরে ট্যাঙ্কের পাশের অংশটায়। নাইট ড্রেসটা থেকে হেডফোনটা বার করলো, ল্যাপটপটা অন করলো। তারপর মাত্র 40% চার্জ। সে ঠিক আছে, খুব বেশি কাজ তারও নেই। ল্যাপটপের পোর্টে হেডফোনের পিনটা পোর্ট করে ভয়েস রেকর্ডারটা অন করলো। ওর বলা শেষ। লাল রঙের স্টপ বাটনটা ক্লিক করতেই রেকর্ডিংটা কোথায় সেভ করতে হবে আর কি নামে সেভ করতে হবে জানতে চাইল। কি একটা ভেবে সুবিধা ফাইলটাকে বোনের লেখা কবিতাগুলো যেখানে সেভ আছে সেই ফোল্ডারে সেভ করলো। রেকর্ডিংটার নাম জানতে চাওয়ায় কিছুক্ষণ থম মেরে বসে রইল। তারপর আকাশটার দিকে তাকিয়ে মৃদু হাসল। আজ দিদি চলে যাওয়া 3 মাস হলো। স্নিগ্ধা টেবিলে বসে দিদির পড়ে থাকা বইগুলোর দিকে তাকিয়ে ভাবছিল সে কথা। কি হলো, কেন দিদি এরকম করলো, কিছুই ও কোনোভাবে বুঝতে পারে না। স্নিগ্ধার আজও মনে পড়ে সেদিন ওর প্রথম ঘুম ভেঙেছিল। পাশে দিদি নেই দেখে ভেবেছিল হয়তো উঠে বাথরুম গিয়েছে, তাই একটা হাই তুলতে বারান্দাটা এসে দাঁড়ালো। ছোট্ট থেকেই বাবার কড়া নির্দেশ, ভোর 5টায় উঠতেই হবে, গ্রীষ্মকাল হলে তারও আগে। স্বাভাবিকভাবেই তখনও কেউ ওঠেনি, ফলে শুরু হয়নি রাস্তায় লোক চলাচল। সূর্যটাও ঠিক করে ওঠেনি তখন। আকাশটায় এত বেশি মেঘ করে আছে যে ওরা একবারের জন্য মনে হলো যেন সে রাতেই উঠে পড়েছে। হঠাৎ চোখ কচলাতে কচলাতে ওর চোখ পড়ে গেল ওদের বাড়ির গেটের সামনেটায়। কি একটা যেন মায়ের ওঠা শব্দ কানে এলো ওর। ভালো করে দেখে বুঝতে চাইল কি ওটা, কিন্তু সকালে উঠে বাথরুম যাওয়াটা ওর ছোট থেকে অভ্যেস। আর কাল রাতে একটু বেশি জল খেয়ে শুয়ে পড়েছিল। হঠাৎ চোখ পড়ল বাথরুমের ছিটকিনিটা বাইরে থেকে দেওয়া, আর সঙ্গে সঙ্গে বাইরে থেকে একটা আর্তনাদ। পেপার দিতে আসা ছেলেটা বাবা মা কিছু বুঝে ওঠার আগে দরজা খুলে ঝড়ের গতিতে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। আর দেখল, আর ভালো করে মনে পড়ে না, শুধু মনে পড়ে যখন সেন্স এসেছিল দেখেছিল পাহাড়ের মতো বাবাও গোটাটা গুটিয়ে নিয়ে দিদির বুকের উপর চাপড় মারছে।
জোরে জোরে চাপড় মারছে আর পাগলের মতো চিৎকার করছে। ওঠ 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 রে, এত বেলা অবধি ঘুম, ওঠ ওঠ ওঠ। তারপর কি একটা ভেবে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলো, ওঠ না বাবা, ওঠ না মা, ওঠ, দেখ দেখ মা, আমি কোনোদিন মারবো না তোকে, দেখ এই দেখ মা, ওঠ রে মা বাবা। আর মায়ের শরীরে শাড়ি লুটোপাটি খাচ্ছে গোটা মেঝে জুড়ে। 4-5 জন পাড়ার মহিলা মিলেও আটকাতে পারছে না আমাকে, যেন কোনো আত্মা ভর করেছে। এই ছেঁড়া ছেঁড়া দৃশ্যগুলোই মনে পড়ে ওর। হঠাৎ টেবিলে থাকা দিদি আর ওর পুরী বেড়াতে যাওয়ার ছবিটার দিকে চোখ পড়ল। মুহূর্তখানেক বাদেই আর ছবিটাকে দেখতে পেল না ও। চোখের জলে ঝাপসা হয়ে গেল দৃশ্যপট। আর সেই সময় ফোনটা এলো। সুশীল ফোন করেছে। নিজেকে কিছুটা সামলে নিল। তারপর ফোনটা ধরে বলল, হ্যাঁ বলো, কেমন আছো? গলাটা এরকম লাগছে, মানে আবার দিদির জন্য? না গো, ওই একটু আসলে হঠাৎ করে। কথাটা শেষ না করি স্নিগ্ধা স্বাভাবিক স্বরে প্রশ্ন করলো, বলো কি জন্য ফোন করেছিলে? কেন, আমি বুঝি দরকার ছাড়া ফোন করতে পারি না? হাসতে হাসতে বলল ফোনের ওই পারে থাকা সুশীল। তারপরে নিজেকে একটু সংযত করে বলল, শোনো না, বলছি মনোজদাকে চেনো তো? ফোন করেছিল আমাকে। কে মনোজদা? আরে বর্ণকলম পত্রিকার সম্পাদক। বর্ণকলম পত্রিকা? বাপরে, সে তো বাজারে আসার সাথে সাথে। আরে আমার গোটা কথাটা তো শোনো। আমাকে ফোন করে বলছেন, সুশীল তুমি স্নিগ্ধা সরকারকে চেনো? আমি তো বললাম যে হ্যাঁ, আমার সাথে খুব ভালোভাবে আলাপ আছে। তখন উনি বললেন, দেখো ভাই, তুমি বলে রিকোয়েস্টটা করছি, যদি প্লিজ এবারে পুজো সংখ্যাটায় স্নিগ্ধা সরকারের একটা কবিতা যদি, মানে আমাদের দপ্তরে এই নিয়ে 4টে চিঠি এলো এবার পুজোয়, আপনাদের পত্রিকায় স্নিগ্ধা ম্যাডামের কবিতা কিন্তু চাই, এরকম ব্যাপার আর কি, বুঝলে? তা আমাকে তাই বলছে যে তুমি তাই ভাই প্লিজ আমাকে একটুখানি জানলে তোমার কবিতার জন্য আর কি, বুঝতে পারছো তো? মানে গত 3 মাস ধরে আর কি সব। তুমি কি বললে? আনমনে ল্যাপটপের স্ক্রিনটা ওপেন করতে করতে জিজ্ঞাসা করলো স্নিগ্ধা, মানে আমি তো কিছু, মানে তুমি কিছু না জানালে একটা কথা বলবো স্নিগ্ধা। হ্যাঁ বলো, তবে তার আগে একটা কথা, আমার সাথে এত সংকোচ রেখে কথা বলছো কেন? এত আমতা আমতা করছো যে ফোনের এপাশ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। আগে তো এমনি করতে না। না সেরকম কিছু নয়, আসলে আপনার পাসিং হবে অফ ইওর দিদি আর কি, তুমি না একটু বদলে। বলছি যে আমি বলছিলাম কি, ওনার মতো একজন তোমার কবিতা চাইছে, মানে প্লিজ না করো না, মানে আমার মুখ চেয়ে না হোক, নিজের রাইটিং ক্যারিয়ারটার দিকে তাকিয়ে অন্তত একবার যদি বর্ণকলমে তোমার লেখা ছাপা হয় জাস্ট। উত্তেজনায় আর যেন থামতেই পারছিল না সুশীল। স্নিগ্ধা মৃদু হাসল, তারপর একটা বড় শ্বাস নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমাকে একটু সময় দাও। তবে একটা কথা, উনি কি কিছু বলেছেন, মানে কি টপিকের ওপর? তুমি সত্যি লিখবে স্নিগ্ধা? তুমি জাস্ট ভাবতে পারবে না আমি কতটা খুশি হয়েছি। হ্যাঁ, উনি সেরকম কিছু বলেননি, জাস্ট বললেন যদি সমসাময়িক কিছু, তবে শেষে বললেন তুমি যা দেবে সেই লেখাই ওরা। স্নিগ্ধা বেশ বুঝতে পারলো যে সত্যি সুশীল প্রচন্ড খুশি হয়েছে। ও জানে মনে মনে সুশীল ওকে পছন্দ করে, মানে কবি মানুষ তো, লাভটাকে প্লেটনিক স্তরেই রেখে দিয়েছে আর প্রকাশ করেনি। তবে স্নিগ্ধা ঠিক নিজে এখনো শিওর নয় সুশীলের ব্যাপারে ও নিজের কি মনোভাব, কিছু কি দুর্বলতা আছে কে জানে। আচ্ছা, লেখা আমি দেবো, তুমি নিশ্চিন্তে থাকো, আর মনোজ বাবুকেও জানিয়ে দাও। আচ্ছা থ্যাংক ইউ স্নিগ্ধা, তোমার সম্মানটা রাখলে গো। ঠিক আছে, রাখছি তাহলে ফোনটা। হ্যাঁ রাখো। ও হ্যাঁ, আরেকটা কথা শোনো। হ্যাঁ বলো। চোখে মুখে একটু জল দাও, তুমি কাঁদছিলে আমি বুঝতে পেরেছি। আচ্ছা রাখলাম, কেমন? ফোনটা কেটে গেল। স্নিগ্ধার চোখটা আবারও ভরে উঠল জলে। তবে এবারের অশ্রু আগের বারের মতো নোনতা নয়, বরং তা মুক্তোর মতো উজ্জ্বল। ল্যাপটপটা ওপেন করার সময় দিদির ডেট অফ বার্থটা পাসওয়ার্ড হিসেবে দিতে গিয়ে স্নিগ্ধা বুঝতে পারল কেন সে বারংবার দোটানায় পড়ে। বহুদিন ওপেন করা হয়নি বলে ল্যাপটপটা অনেকটা স্লো হয়েছে, কিছু ক্যাশ ফাইল আছে, তাই ক্লিয়ার করতে দিয়ে বাথরুমে গিয়ে চোখে জল দিতে দিতে ভাবলো, আচ্ছা দিদি বলতো সুবর্ণদা দিদিকে এত ভালোবাসে, কিন্তু কই? হ্যাঁ এটা ঠিক যে দিদির মৃত্যুর দিন সে পাগলের মতো কাঁদছিল। যখন স্বর্গ রথে করে দিদিকে নিয়ে যাওয়া হলো তখন কাঁচের পাশটায় চুপ করে দাঁড়িয়েছিল।
বাবাও পরে জানতে পেরেছিল যে সুবর্ণদা দিদির সব কাজ মিটে যাবার পর বাবা একবার ডেকেছিল সুবর্ণদাকে। সেদিন ও বাড়ি ছিল না, কলেজের একটা প্রজেক্টের বই আনতে ন্যাশনাল লাইব্রেরি গিয়েছিল। আর বেরিয়ে বাস ধরতে যাবে তখনই স্কুল লাইফের বন্ধু মিতুর সাথে দেখা। আর কি, মিতু ছাড়তেই চায় না। অবশেষে ওদের বাড়ি যেতে হলো। স্নিগ্ধাও গিয়েছিল। আসলে গত কদিনের ঝড়ঝাপটায় ও খুবই ক্লান্ত ছিল, তাই গল্প করে দিদির মৃত্যুর কথা সব বলে ঘরে ফিরতে রাত 9টা বেজে গিয়েছিল। বাড়ি ফিরে শুনেছিল যে সুবর্ণদা নাকি এসেছিল। বাবাই নাকি তাকে ডেকেছিল। এসে নাকি খুব কেঁদেছে, বারবার মায়ের দুটো হাত ধরে বলেছে সেদিন নাকি ওর সাথে খুব ঝগড়া হয়েছিল, আর সেই জন্যই হয়তো ও নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না। বাবাও নাকি ওকে খুব বুঝিয়েছে, বলেছে জীবনটা নতুন ভাবে শুরু করতে এইসব। কিন্তু তারপর থেকে আর কোনোদিন কোনো রকম যোগাযোগ করেনি সুবর্ণদা। হয়তো সত্যি সত্যি নিজেকে ক্ষমা করতে পারেনি। এইসব 7-5 ভাবতে ভাবতে স্নিগ্ধা ল্যাপটপের সামনে এসে দাঁড়াতে দেখলো কাজটা কমপ্লিট। চেয়ারে বসে ওর নিজের লেখা কবিতাগুলো যে ফাইলে আছে সেটা ওপেন করলো। বেশ কয়েকটা কবিতা একবার ভালো করে চেক করে কিছু পত্রিকায় পাঠাতে হবে। প্রথমেই সাগরদাকে পাঠাতে হবে। সাগরদা একটা কমিউনিস্ট পত্রিকার সম্পাদক। একটা এই সাম্যবাদ আর নিম্ন শ্রেণী মানুষের দুরবস্থা এই নিয়ে একটা কবিতা চেয়েছিল। কিছুটা শুরুও করেছিল স্নিগ্ধা, কিন্তু তারপরেই তো দিদি। কবিতাটা ওর নিজের খুব প্রিয়। ও কবিতাটার নাম দিয়েছে যখন সময় থমকে দাঁড়ায়। ওই কবিতাটাই আগে শেষ করবে ভেবে ফাইলটা খুলে ওটা খুঁজতে লাগলো। কবিতাটা পেল, কিন্তু হঠাৎ ওর চোখে পড়ে ওই ডকুমেন্টারির পরের ফাইলটায় একটা অডিও ফাইল। কিন্তু এই ফোল্ডারে তো শুধু ওর লেখা কবিতার ওয়ার্ড ফাইল বা পিডিএফ ফাইল থাকে। ফাইলটার নাম আবার যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। কিন্তু ওর এইখানে তো গানের ফাইল আসার কথা নয়, কি করে এলো? 7-5 ভাবতে ভাবতে মনে হলো এসেছে হয়তো কোনো কারণে। গানটা ওর বড় প্রিয়, একবার শোনাই যাক না। এই ভেবে টেবিলে পড়ে থাকা হেডফোনটা লাগিয়ে ফাইলটা ওপেন করলো। কিন্তু এই কি, ফাইলটায় কোনো সাউন্ড নেই কেন? অবাক হয়ে মিনিমাইজ করা প্লেয়ারটা আবার ওপেন করতেই কানে এলো দিদির গলা। দরদর করে ঘাম গড়াতে লাগলো স্নিগ্ধার শরীর থেকে। দিদির গলার রেকর্ড। 15 মিনিট কেটে গিয়েছে। অডিও রেকর্ডটাও শেষ হয়েছে। মিনিট 2 হলো। চুপ করে স্ক্রিনের দিকে তাকিয়ে বসে আছে স্নিগ্ধা। সবটা তার কাছে এখন পরিষ্কার। সব। শুধু আর দুটো কাজ বাকি। আজ ঘরে মা বাবা কেউ নেই, মাসির বাড়ি গিয়েছে। স্নিগ্ধা এগিয়ে গেল ওদের বুক শেলফের দিকে। বার করলো সেই নির্দিষ্ট বইটা যেটার মধ্যে রয়েছে দিদির মোবাইলটা। বইটা টেনে বার করলো স্নিগ্ধা। ও হেনরির একটা কালেকশন। বইটায় হাত দিয়েই বুঝতে পারলো ভেতরে কিছু একটা আছে। ঘন্টা 3 কেটে গিয়েছে। সমস্ত কিছু ওই বাইরের কালো রাস্তাটার মতোই স্পষ্ট হয়ে গেছে ওর কাছে। মাথাটা বড় যন্ত্রণা করছে ওর। একটু শুতে পেলে ভালো হতো, কিন্তু না, অনেক কাজ তার এখন বাকি। তবে আবারও একটা কথা ভেবে একটু খুশি হলো সে। সব থেকে বড় কাজটাই সে করে রেখেছে। ঘরে পড়া সালোয়ারটা খাটের উপর পড়ে আছে। তার পাশেই পড়ে আছে ওর অন্তর্বাস। দেহের উপরই ভাগ সম্পূর্ণ নগ্ন এখন স্নিগ্ধার। নিজের মোবাইলটা হাতে নিয়ে এগিয়ে গেল আয়নাটার দিকে। ঘরের টিউবলাইটটা অফ করে হালকা নাইট ল্যাম্পটা জ্বেলে দিয়েছে। ফলে আলো অন্ধকার খেলা করে যাচ্ছে সম্পূর্ণ ঘরে। এক হাতে নিজের স্তনটা কিছুটা আড়াল করলো, কিন্তু সে আড়ালে আবরণের থেকে উন্মুক্ততাই বেশি প্রাধান্য পায়। নিজের মুখের একেবারে চিবুকের অংশ থেকে সম্পূর্ণ স্তন এবং নিচে কোমর অবধি এখন আয়নায় দৃশ্যমান। হাতের মোবাইলটা নিয়ে ক্যামেরাটা তুলল আয়নার দিকে। সেই অবস্থাতেই একটা ছবি উঠে এলো মোবাইলে এবং তারপর ফিরে এলো বিছানার কাছে। পরে নিল পোশাকটা। মাথাটা কেমন ছিমছিম করছে, একটু জল দেওয়া দরকার। বেসিনের কাছে যেতেই আবারও বেসিনের ওপরে থাকা আয়নার দিকে চোখ পড়তেই পেটটা গুলিয়ে উঠল স্নিগ্ধা। বমি করে ফেললো বেসিনে। চোখে মুখে জল দিয়ে ঘরে এলো। একটু কাজ এখন বাকি, তারপরে ঘরের আলোটা নিভিয়ে একটু শুতে পারবে। ফেসবুকটা খুলে নিজের অ্যাকাউন্ট থেকে লগ আউট করলো।
ক্রিয়েট করলো একটা নতুন অ্যাকাউন্ট, নাম দিল। নামটা দেওয়ার সময় ভাবলো কি নাম দেওয়া যায়। তারপরই ভাবলো হায় নাকি যে মাংসই দেওয়া হোক না কেন, তার নজর শুধু মাংসের দিকেই থাকে। সেটা কিসের তাতে তার কিছুই যায় আসে না। কল গার্লদের যেমন নাম হতে পারে সেই রকমই একটা নাম দিল প্রোফাইলে, এবং প্রোফাইল পিকচারে অ্যাড করলো কিছুক্ষণ আগে তোলা সেই বিশেষ ছবি। স্নিগ্ধা জিম করবেট পড়েছে। সেখানে একটা জায়গায় করবেট বলেছে, যখন বাঘ তোমার বন্দুকের গুলির থেকেও ক্ষিপ্র, তখন এমন টোপ সাজাও যাতে। প্রোফাইল পিকচারটা স্নিগ্ধা এমন ভাবেই সেট করলো যেন তার অনাবৃত বা অর্ধ আবৃত স্তনটাই প্রথম চোখে পড়ে। ইনফোতে শুধু একটা লাইন সে যোগ করলো, পেইড সার্ভিস অ্যাভেলেবল। তীর ছোঁড়ার আগে আর দুটো কাজ বাকি, অ্যাকাউন্টটা লক করা আর সার্চ ফ্রেন্ডে গিয়ে সার্চ করা সুবর্ণ রায়। ক্লিক করতেই লিস্ট এসে গেল। 3 নম্বরে থাকা সুবর্ণ রায়কে খুব একটা চিনতে অসুবিধা হলো না ওর। দিদির ফোনে বেশ কয়েকবার ছবিও দেখেছে। প্রোফাইলটা ঢুকতেই দেখলো প্রোফাইল পিকচারের পাশে একটা সবুজ লাইন। তীর ছোঁড়ার আগে হাওয়া বন্ধ হয়ে গেছে, ফলে তীর লক্ষ্যভ্রষ্ট হওয়ার কোনো কথাই নেই। ঠোঁটের কোণে একটা তেরচা হাসি খেলা করতে করতেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো স্নিগ্ধা। চোখটা বন্ধ করে শুয়ে পড়ল। মাথার ভেতরে খেলা করছে একটা ছক, ঠিক কিভাবে সে নির্মাণ করবে মরণ সেতু। হঠাৎ পাশে থাকা ফোনটা মৃদু একটা টুং করে শব্দ করল। চোখ না খুলেও স্নিগ্ধা বুঝতে পারল তীরটা মাছের ঠিক চোখেই লেগেছে। পাশ ফিরে শুতে যাচ্ছিল ও, হঠাৎ খাটের পাশে টেবিলে পড়ে থাকা প্যাডটা থেকে একটা পাতা ছিঁড়ে নিল। মনোজবাবুর কবিতাটা যে পাঠাতে হবে। ঘরের ভিতর একটা হালকা গোলাপি আলো জ্বলছে। তোমার আসতে অসুবিধা হয়নি তো? ওর সারা শরীরটা যেন চোখ দিয়েই লেহন করতে করতে বলল সুবর্ণ। না না, কি করে হবে? এই কদিনে তো তোমার সবকিছুই জেনে গেছি, এবার শুধু। একটা লাস্যময় ভঙ্গিতে কথাগুলো ছুঁড়ে দিল সুবর্ণ থেকে। ও বুঝতে পারছে সুবর্ণর রক্ত ফুটছে। আর কিছুক্ষণের মধ্যেই যে লোক একটা মেয়ের সাথে মিলিত হয়ে সেই রাতেই কলগাল ডাকে, তাকে উস্কানোর ফল কি হতে পারে তা ধারণার বাইরে ওর মনে পড়ে গেল সেদিন রাতে ওর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কিছু পরেই মেসেজ এসেছিল অপর দিক থেকে। স্নিগ্ধা বুঝেছিল হাই হ্যালোটা জাস্ট মুখোশ, তাই নিজের মান মর্যাদা সমস্ত কিছু বিসর্জন দিয়ে লিখেছিল, হাই হ্যালো অন্য কারোর সাথে করো, আমি কিন্তু অন্য জিনিস, আমার অন্য কিছু চাই। শুধুমাত্র একটা মেসেজ লাগিয়ে দিয়েছিল দাবানল। যন্ত্রচালিতর মতো মেসেজগুলোর উত্তর দিতে দিতে স্নিগ্ধা শুধু একটা কথাই ভাবছিল, একটা মানুষের এত নারী শরীরের প্রতি ক্ষুধা থাকতে পারে। সুবর্ণর প্রত্যেকটা মেসেজে যেন তার কামনার আগুন দাউ দাউ করে জ্বলছিল। সেসব কথা বা জিনিস স্নিগ্ধা কল্পনা করতেও ঘেন্না পায়। সেই সব মিলনের কথা বলে যাচ্ছিল সুবর্ণ, এবং ঠিক সেই সময় নিজেকে সামলে আসল ব্রহ্মাস্ত্রটা প্রয়োগ করেছিল স্নিগ্ধা। মাত্র 7000 and I am your for a whole night. সুবর্ণকে দেখতে না পেলেও স্নিগ্ধা স্পষ্ট বুঝতে পারছিল ওর শরীরের অবস্থাটা। বাট তুমি কিন্তু একটু বেশি। স্পেশাল কিছু পেতে গেলে যে। আচ্ছা, এই রোববার সন্ধ্যে 7টায় আমার ফ্ল্যাটে, পেমেন্ট আফটার। স্নিগ্ধার মুখ দিয়ে শুধু একটাই কথা বেরিয়ে এসেছিল তখন, বন্ধি আর পতঙ্গ, পড়তে তো তোকে হবেই। এবং এখন এই সমস্ত কিছুর ফলাফল স্বরূপ ও দাঁড়িয়ে রয়েছে এই মাংস ভুকটার সামনে। কি হলো, কতক্ষণ আর? আসো এরপর। স্নিগ্ধা দেখল সুবর্ণ এক এক করে শার্টের বোতাম খুলে এরপর জিন্সের প্যান্টের জিপারে হাত দিয়েছে। স্নিগ্ধা ওর দিকে একটা রহস্যময় হাসি দিল, তারপর মুক্তোর মতো দাঁতে হেসে উঠল খিলখিল করে। হাসতে হাসতেই ও সিনথেটিক শাড়ির আঁচলটা খসে পড়ে গেল মাটিতে, এবং সময় যেন কিছুক্ষণের জন্য থমকে গেল ঘরের ভিতরে। সুবর্ণ হাঁ করে তাকিয়ে আছে স্নিগ্ধার উদ্ধত বুকের দিকে। স্নিগ্ধা এরপর কিছুটা এগিয়ে এলো ওর দিকে, তারপর রূপলি মুখগুলো দিয়ে আলতো করে ওর বুকে হাত বোলাতে বোলাতে বলল, চলো। কথাটা শেষ হতেই
জান্তব পশুর মতো ঝাঁপিয়ে পড়ল সুবর্ণ স্নিগ্ধার উপর। স্নিগ্ধা নিচে পিষে যেতে লাগলো সুবর্ণ শরীরের নিচে, কিন্তু না, তাকে তার শেষ দিকটা ঠিক লক্ষ্যে ছুঁটতেই হবে। সুবর্ণ যখন তার বুকের উপর ঝুঁকে পড়ে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই স্নিগ্ধা তাকে একেবারে কাছে টেনে নিয়ে গলার কাছে একটা আলতো কামড় দিল। কি হলো, একটাতেই ভয় পেয়ে গেলে? আদরে গলায় নেশা ধরিয়ে দিল স্নিগ্ধা। তারপর আবার সুবর্ণকে নিজের কাছে টেনে নিয়ে দিতে লাগলো একের পর এক ছোট্ট ছোট্ট কামড়, যা হয়তো সুবর্ণর মতো মিলন পিয়াসের কাছে হিক্স বা লাভ বাইট হতে পারে, কিন্তু স্নিগ্ধার কাছে এটাই। স্নিগ্ধার শরীরটাকে একবার ছাঁকালো সুবর্ণ, তারপর জড়ানো গলায় উত্তেজনার চরম শিখরে উঠে বলল, কতক্ষণ এভাবে? এরপর কথাটা বলে স্নিগ্ধার দিকে এগিয়ে আসতে গেল, এবং ঠিক তখনই আলোর চেয়েও দ্রুত গতিতে, চিতার চেয়েও অধিক ক্ষিপ্রতায় নিজের সমস্ত শক্তি জড়ো করে স্নিগ্ধা ঠেলে ফেলে দিল সুবর্ণকে। এত জোরে ঠেলা খেয়ে ছিটকে গেল খাট থেকে, এবং চরম উত্তেজনায় থাকা তরুণী হোক বা মেঝেতে সজোরে মাথা ঠুকে যাবার জন্যই হোক, সুবর্ণর মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে গেল। এবং অচেতন হওয়ার আগেও দেখল স্নিগ্ধা, যাকে সে কলগাল রিনা নামে চেনে, সে বিছানা থেকে উঠে টেবিলে রাখা নিজের ব্যাগটা থেকে কি একটা বার করছে। জ্ঞান ফিরতেই অসহ্য একটা পেটে ব্যথায় কুঁকড়ে গেল মেঝেতে পড়ে থাকা সুবর্ণ। চোখের সামনেটা যন্ত্রণার জন্য যেন বারবার ধোঁয়ার মতো হয়ে যাচ্ছে। কিছুক্ষণ বাদে ব্যথাটা খানিক কমলো। চোখটা মেলে তাকালো, ও দেখল সামনে বসে আছে রিনা। প্রথমে এক ঝলক দেখে ভয় কুঁকড়ে গেল। সুমিতা? বিস্ময়ে হতবাক হয়ে যন্ত্রণার মধ্যেও মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে এলো, সুমিতা? সামনে বসে থাকা মেয়েটা এতক্ষণ হাতে একটা সিরিঞ্জ নিয়ে টোকা মারছিল। ওর কথা শুনে ওর দিকে ফিরে তাকালো, তারপর উঠে এসে একেবারে পাশটায় বসলো। তারপর বলল, নরে শোরের বাচ্চা, আমি সুমিতার বোন স্নিগ্ধা, মনে আছে? তুমি? হ্যাঁ রে, তোর মতো জানোয়ারকে পৃথিবী থেকে সাফ না করলে তো হবে না। তাই যখন দিদির রেকর্ডিংটা শুনলাম, তুই সারা ঠিক কিভাবে আমার দিদিটাকে... কথাটা শেষ না করে তলপেট লক্ষ্য করে সজোরে একটা লাথি মারল স্নিগ্ধা। এক দলা রক্ত সুবর্ণর মুখ দিয়ে উঠে এলো। শরীরের সব থেকে দুর্বল স্থানে আঘাতের জন্য যন্ত্রণায় গোটাটা কুঁকড়ে সুবর্ণ। এই এই বল না, আমি মারলাম বলে রক্তটা বেরোলো? হ্যাঁ, না এখন এই কাজ করা শুরু করে দিয়েছে? বল শালা বল। বলেই আবার একটা লাথি কষালো, এবার তলপেট নয়, আরেকটু নিচে। চিৎকার করে উঠল সুবর্ণ। চুপ শালা, একদম চুপ থাক। হাতের সিরিঞ্জটা সাপের ফনার মতো দোলাতে দোলাতে বলল স্নিগ্ধা, কি বে, পেটে ব্যথা হচ্ছে না খুব? হবেই তো। প্রফেসর সুবর্ণ রায়, শালা এখন এক বিষয়ের নাম শুনেছিস? মানুষের শরীরে প্রবেশের 15 মিনিটের মধ্যে ডায়রিয়া আর 30-40 বার রক্তবমি হয়ে মারা যায়। তবে তোর মতো বাঞ্চদের ক্ষেত্রে যদি কাজ না করে তাই। কি রে, খুব ভয় করছে না? না ব্যথা হচ্ছে, নাকি দুটোই হচ্ছে? জানিস এটা কি? এটা হলো জম্বি পিল ডাস্টের একটা মিক্সচার। কি রে, জীবনে নাম শুনেছিস কোনোদিন? আর কি করেই বা শুনবি? অর্ধেক টাইম তো কলগার্লদের সাথে বিছানাতেই। হাতের সিরিঞ্জটা থেকে একটু লিকুইড ফেলে সেটা 2 আঙুলের মধ্যে নিয়ে যন্ত্রণায় গুটিয়ে যাওয়া সুবর্ণর মাথার চুলের মুঠিটা ধরে স্নিগ্ধা বলল, মাথায় ঢুকছে না? না কি করে এখন এই তোর শরীরে ঢুকলো? তোকে লাভ বাইট গুলোকে এক্সাইটেড করার জন্য দিচ্ছিলাম ভাবছিলি? এই দেখবি, দেখ তাহলে। বলেই স্নিগ্ধা দাঁতের উপর পড়ে থাকা ক্যাপগুলো খুলে নিল, আর নখের উপর পড়ে থাকা ফলস নেলগুলো এক এক করে খুলে সুবর্ণর সামনে ফেলে রাখলো। তারপর বলল, এই বিষটা একমাত্র দাঁত আর নখের সংস্পর্শে এলেই মানুষের শরীরে প্রবেশ করতে পারে, যদিও তোর মাথায় এগুলো ঢুকবে না। কথাটা শেষ করেই সিরিঞ্জটা বসিয়ে দিল সুবর্ণর হাতের শিরায়। তীব্র চিৎকার করে উঠতে গেল সুবর্ণ, কিন্তু বুঝতে পারল শরীরে তরলটা প্রবেশের পরই শুরু হলো এক বিভৎস জ্বালা। গলা ফাটিয়ে চিৎকার করতে গিয়ে উপলব্ধি করলো যে ওর বাক যন্ত্র দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। কি বে, গলা দিয়ে তো আর আওয়াজ বেরোবে না কোনোদিন। খুব বেশি হলে আর মিনিট 15-20 তুই বাঁচবি। যদি চিৎকার করিস, তাই তো শোনা শুধুমাত্র তোমার জন্যই এই জম্বি পিলের ব্যবস্থা। আগেকার দিনে তোদের মতো জানোয়ার মালিকরা শ্রমিকদের চিরতরে বোবা করে দিত এই পিল খাইয়ে। আমি তো তোকে কিছুই যন্ত্রণা দিলাম না। যদি দিদির বলে যাওয়া শেষ রেকর্ডিংটা শুনতিস, দেখতিস শেষ মিনিট খানিক দিদি কোনো কথা বলতে পারেনি, শুধু বোবা পশুর মতো কেঁদে গেছিল, শুধু কেঁদে গেছিল। কথাগুলো বলতে বলতেই নিজের পোশাকটা পরে নিয়েছিল স্নিগ্ধা। তারপর ড্রেসিং থেকে নিজের ব্যাগটা বের করে ফোনটা বার করে
দেখে বলল, তুই তাহলে এখানে একাই থাক, চাপ নেবেন না প্রফেসর, কাল সকালের মধ্যেই একটা পিশাচ পৃথিবী থেকে মুছে যাবে। সুবর্ণর চোখের সামনের আলোটুকু নিভে যাওয়ার আগে শুধু দেখতে পেল স্নিগ্ধা ঘর থেকে বেরিয়ে গেল। রাত 12:30। একটু আগেও একটা পুলিশ ভ্যান টহল দেওয়ার সময় জিজ্ঞাসা করার জন্য থেমেছিল কোথাও পৌঁছে দিয়ে আসতে হবে কিনা জানার জন্য। স্নিগ্ধা মাথা নেড়ে না বলার সময় পুলিশের চোখের দিকে না তাকিয়ে বুঝতে পারল পুলিশ আর তার পাশের মাতাল ড্রাইভারের চোখ আটকে আছে তার স্বচ্ছ সিনথেটিক শাড়ির মাঝে প্রতীয়মান উদ্ধত বক্ষ বিভাজিকায়। স্নিগ্ধা এগিয়ে গিয়েছিল পাশের ফুটপাথ ধরে, চারিদিক নিস্তব্ধ থাকার জন্য এবং গাড়ির আওয়াজটা খুব একটা জোরে না হওয়ার জন্য। স্নিগ্ধা স্পষ্ট শুনতে পেল মাতাল ড্রাইভার বলছে, এ তো স্যার বুড়ো শ্যামুক মাল ছিল। পাশে বসে থাকা স্যার তার পরনের প্যান্টটা একটু টানতে টানতে বললেন, এখনকার কলগারগুলো সবাই সালা। হাসলো স্নিগ্ধা। না, এইরকম কল গাল খোঁজা মাংসভোগ পিশাচ সমাজে তার যাওয়ার আর কোনো জায়গা নেই। একজনের কাছেই সে যেতে পারে এখন, সেটা হলো দিদি। গঙ্গার একেবারে শেষ ধাপে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। সব কাজ তার শেষ, এবার শুধু দিদির কাছে যাওয়া বাকি। কিন্তু না, একটা কথা এখন দেওয়া আছে। এক হাতে ব্যাগ থেকে ফোনটা বের করলো ও। ফোনটা এক হাতে ধরে ব্যাগটা খুঁজে বার করলো একটা জিনিস, একটা রূপালী নখ। হ্যাঁ, অ্যাকোনাইটের বিষে বিষাক্ত রূপালী সেই ফলস নখ। চোখটা বন্ধ করে গিথে দিল হাতের শিরাটায়। চোখটা যেন মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেল তার, কিন্তু নিজেকে সামলে নিল। হাতের দিকে তাকিয়ে দেখল শিরাটা চুইয়ে রক্ত বেরিয়ে আসছে ফিনকি দিয়ে। অসম্ভব একটা যন্ত্রণা যেন হাতের কবজি থেকে সারা শরীরে ছড়িয়ে পড়ছে তার। কিন্তু না, এখনো একটা প্রতিশ্রুতি পূরণ বাকি। হাতের মোবাইলটায় খুললো ইমেল। ড্রাফট বক্সে রিসিপ্টেন্টের নাম লিখল সুশীল চক্রবর্তী। সেন্ডে ক্লিক করার আগে একবার পড়ে নিল কবিতাটা। চোখটা বুজে আসছে তার, তলপেটটা যন্ত্রণায় মুচড়ে যাচ্ছে। তবুও চোখটা বোঝার আগে একবার কবিতাটা পড়ে নিল সে। আগুন নিয়ে খেলছি আমি, ফুলকি বিঁধবে গায়ে, আগুন পথে হাঁটার জন্য লাগবে তখন পায়ে। তীর ছুঁড়েছি চক্রবালে, আলোর গতিবেগে, তীর ঘুরেছে আমার দিকে হাওয়ার গতিবেগে। বাঘের পিঠে চড়েছি আমি প্রতিশোধের জেদে, সে বাঘের চোখে তাকিয়ে দেখি সে বাঘের পেটে খুব খিদে। এখানেই শেষ হলো আজকের গল্প বহিক পতঙ্গ, সৌরশান্ত দত্তের কলমে। তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে দেবেন, আর গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আজকের গল্প তোমার কেমন লাগলো এবং কি কি খামতি থাকলো গল্পের মধ্যে সেটা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো গল্পে।